20 মে 2025 সকালে শান্তিনিকেতন থেকে আমি অসিত আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করছি আজ একটি নতুন আঙ্গিকে একটি নতুন তথ্য নিয়ে। বলতে পারেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি জ্ঞান এবং চেতনা এই দুটোর ভেতরে তফাৎ কি? দারুণ ব্যাপার। মানে যত এর ভেতরে ডুববেন তত দেখবেন পেঁয়াজের খোসার মতো এক একটা বাইরের জিনিস চলে যাচ্ছে, আপনি ভেতরে ঝাঁঝের দিকে এগিয়ে যাচ্ছেন। শুনুন, জ্ঞান একটা সঞ্চিত ব্যাপার। জ্ঞান সঞ্চয় করা, জ্ঞান আহরণ করা, বাইরের জ্ঞানটা নিজের মাথার ভেতরে ধরে রাখা, মুখস্থ করা, ভুলে গেলেই গণ্ডগোল। জানতাম, ভুলে গেছি, জানেন, জ্ঞান। কিন্তু চেতনা, যেটাকে ইংরেজিতে বলে অ্যাওয়ারনেস, ওটা সঞ্চয়ের ব্যাপার নয়, ওটা সতত আছে। যেই ওই জিনিসটা আপনার সামনে প্রতিভাত হবে, আপনার মন ওই জানলাটা খুলবে, ওই আলোটা দেখবে, ওটা হলো অ্যাওয়ারনেস, ওটা হলো চেতনা। সেটা কিন্তু সঞ্চয়ের ব্যাপার নয়। এমনকি সমুদ্রের জল আপনি ধরে রাখতে পারেন না, হয়তো একটুখানি ছোটোখাটো একটা পাত্রে জল আপনি ধরে রাখতে পারেন, সেটা হচ্ছে জ্ঞান। কিন্তু অ্যাওয়ারনেস হচ্ছে সমুদ্র, সেই সমুদ্রে অবগাহন করা, জ্ঞান আহরণ করা, আর চেতনা অবগাহন করা, এর ভেতরে ডোবা, ইমার্স করা। আর একবার যদি সেই চেতনাটা আপনার সামনে খোলে, সেটাকে মুখস্থ করে মনে রাখার দরকার হয় না, সেটা সারা জীবনই আপনার সঞ্চয়ে থাকে। সঞ্চিত জিনিস বারবার হারিয়ে যায়। রবীন্দ্রনাথের কথা আছে না, হারালে বলি খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে চেতনা ধরা। অ্যাওয়ারনেস বা চেতনা নিজে আপনার কাছে ধরা দেয়, সেটাকে আর সঞ্চয় করে লুকিয়ে রাখতে হয় না। আর যে জিনিসটা আপনি নিজের করে রাখতে চান, সেটা কিন্তু আপনি লুকিয়ে রাখছেন, আর সেটা হারিয়ে গেলেই বিশাল বিড়ম্বনা। আর এটা আমি কেন বলছি, ব্যাপারটা এখানে শেষ নয়, এর ব্যাপারটা খুব গভীর। এবারে আসি শিশুদের। আপনারা তো বাচ্চা মানুষ করেছেন বা করছেন, খুব ভালো করে শুনুন। একটি বাচ্চা 24 ঘন্টার ভেতর প্রায় অর্ধেকটা সময় স্কুল নিয়ে থাকে, বিদ্যালয় নিয়ে থাকে, যাতায়াত, স্কুলে পড়াশোনা হোক বা না হোক, ওই যে চলে যাওয়া, মানে দিনের 10টি ঘন্টা অন্তত এর পেছনেই যায়। বাকি রইল কত? আরও 12 ঘন্টা বা 14 ঘন্টা। তার ভেতরে ঘুমোয় কতক্ষণ? 7-8 ঘন্টা। আর তার নিজের জন্য বাঁচল কত? 4 ঘন্টা। তার মানে আপনার শিশুটির ভবিষ্যৎ তার জাগ্রত সময়ের বেশিরভাগ স্কুলে কেটে যাচ্ছে। এখন সেই স্কুল যদি শিশুদের জ্ঞান দান করে আর তাদের চেতনা জাগ্রত করার জন্য কিচ্ছু না করে, সেই শিশুটা কি আইনস্টাইন হতে পারবে? রবীন্দ্রনাথ হতে পারবে? মাইকেল মধুসূদন হতে পারবে? নিউটন হতে পারবে? স্টিভ জবস হতে পারবে? এই সমস্ত লোককে খুঁজে দেখুন, এরা বেশিরভাগ সময় নিজের এই চেতনাটাকে উন্মেষিত করার জন্য কাজে লাগিয়েছে। ওই সঞ্চিত জ্ঞান যেটা তারা আহরণ করেছে, সেটা সব ব্যর্থ হয়ে যেত যদি তাদের চেতনার দরজাটা না খুলত। ভারতবর্ষেরই একজন নিমকরলি বাবার কাছে স্টিভ জবস গিয়েছিলেন। তারপরে তার সঙ্গে আরও অনেক ওই আন্তর্জাতিক সমস্ত এন্টারপ্রেনাররা এসেও তার সঙ্গে দেখা করেছেন। সেই নিমকরলি বাবাকে দেখে ওনার যে কি হলো, উনি ওনাকে একটা আপেল দিয়েছিলেন প্রসাদ হিসেবে। সেই আপেলটা তার জীবন পরিবর্তন করে দিল, আর সেই জন্যেই উনি তার সৃষ্টির নাম রেখেছিলেন আপেল। ব্যাপারটা কি জানেন কেন? ওইটা হলো তার চেতনার উন্মেষ। না, আমি বলছি না আপনার নিমকরলি বাবাকে দরকার আপনার চেতনার উন্মেষের জন্যে, কিন্তু আপনার প্রকৃতিকে দরকার।
এই যে চেতনার উন্মেষটা, সেটা বই পড়ে সব সময় হয় না, হয় খুব কম। মনে করুন বই থেকে খুব অল্প একটা অংশ চেতনায় পরিবর্তিত হয়, বাকিটা সব ওই কম্পিটিশনে সঞ্চিত জ্ঞানে কেটে যায়। পরীক্ষা দিতে দিতে, মুখস্থ কর, মারপিট করতে করতে, মার খেতে খেতে, এই স্কুলে ফেল করলি, আর পড়াবো না, ভয়, সবসময় একটা অন্যকে হারানোর এই যুদ্ধ, এর ভেতরে মাথাটা বসে থাকে। তার ভেতরে চেতনা কি করে উন্মেষিত হবে বলুন তো? চেতনা তো খোলা জায়গার ব্যাপার, সূর্যের আলোর মতো, বাতাসের মতো, জলের মতো, একটা দীপ্তির মতো। কাজেই স্কুলকে যদি সেই দায়িত্বটা আপনি না দেন, বা স্কুল থেকে সেই চেতনার উন্মেষটা যদি আপনি না পান, আপনি কি আপনার শিশুটাকে সব কিছু দিচ্ছেন? এবারে দুটো ব্যাপার ভাগ হয়ে যাচ্ছে দেখুন। একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে বিকাশ। এই বিদ্যাটা কিন্তু জ্ঞান আহরণের ব্যাপার। বাকি রইল কোনটা? বিকাশ। সবচেয়ে বড় জিনিসটা এটাই প্রকৃতি। প্রমাণ করে দেবো। একটা ছোট্ট বীজ মাটিতে পুঁতলেন, সেটা ধরুন একটা আঙুরের বীজ, তার থেকে আঙুর ফলই হবে, আম তো হবে না, কাঁঠাল হবে না, আঙুরই হবে। একটা গোলাপের বীজ, তার থেকে গোলাপ ফুলই হবে, জুঁই হবে না, মালতী হবে না, ডালিয়া হবে না, গোলাপি হবে। আর সেটা তো আপনা আপনি বড় হচ্ছে। আপনি বললেন না, বাগানে মালি দিলে ফুল ভালো হয়, ঠিক। মালি কি করছে? বাইরে থেকে কিছু দিচ্ছে না, দিলেও প্রাকৃতিক জিনিস যদি দেয় তবেই সেটা সুন্দর হবে। অপ্রাকৃতিক জিনিস হলে প্রথম দিকটা খুব সুন্দর হবে, তারপরে পটপট করে দেখবেন পাতাগুলো ঝরে যাচ্ছে বা পাপড়িগুলো ঝরে যাচ্ছে। এই প্রাকৃতিক জিনিস ছাড়াও মালি একটা কাজ করে, চারদিকে বেড়া দিয়ে দেয় আর জল দেয়। এই দুটোই মালির কাজ, আর সমস্ত ময়লাটা সাফ করে দেয়। মানে বীজের ভেতরে ফুল হওয়ার বা ফল হওয়ার সমস্ত রসদই আছে, সেটাকে বিকশিত করতে হয়। আর বিকশিত করার নিয়ম কি হলো? পড়ানো নয়। পড়ানো কি, এই তুই এটা জানিস না, এটা শিখে নে। মালি বলছে, নোংরা জিনিস যেন তোমার ভেতরে না ঢোকে, তোমার নিজের ভেতরেই যেটা আছে সেটাই আমি শুধু বাঁচিয়ে রাখতে পারি বেড়া দিয়ে, জল দিয়ে। সেটাকেই যদি আমি ফ্লারিশ করতে পারি, সেটাকেই যদি আমি জাগিয়ে তুলতে পারি, তাহলেই তুমি বিশাল বড় একটা সুন্দর মহিরুহ হবে। এটাকে বলে বিকাশ। সেটা প্রকৃতির মাঝখানে হয়। রবীন্দ্রনাথের চিন্তা দেখুন। গত শতাব্দীর সব থেকে বড় মহাপুরুষ, সব থেকে বড় চিন্তাবিদ ছিলেন রবীন্দ্রনাথ। বলতেন, প্রকৃতি থেকে শিশুদের দূরে নিয়ে যাও, তারা মেশিন হয়ে যাবে। মেশিন মানে ওই সঞ্চিত জ্ঞান নিয়ে কাজকর্ম করবে। আর সারা বিশ্বটা আজকে সঞ্চিত জ্ঞানের লড়াই। তোর সঞ্চয় কত, আমার সঞ্চয় কত। যত দেশে দেশে যুদ্ধ হচ্ছে, এই দেশের সঞ্চয়ে কত অস্ত্র আছে, এই দেশের সঞ্চয়ে কি পারমাণবিক রসদ আছে, ওই দেশের কম আছে, ওইটা হচ্ছে দুর্বল, এইটা হচ্ছে শক্তিশালী। মানে সঞ্চিত জিনিসের লড়াই। সঞ্চিত মানে ওই প্রকৃতি থেকে কেড়ে নিয়ে তুমি কত বাহাদুরের মতো নিজের ভেতরে সঞ্চয় করে রাখলে। আর জীবনে দুঃখ পাবেন না। বিদ্যা হচ্ছে মূলত ওই একটা জায়গাতেই আটকে আছে। সেই জন্যে বিদ্যালয়ে যদি বিকাশ না হয়, তাহলে বিদ্যালয়ে কোনো কাজ হবে না। বিকাশটা হচ্ছে বড় ভাই, আর বিদ্যা হচ্ছে ছোট্ট বোন, আর প্রকৃতি হচ্ছে ছাতা। একটা ছাতার নিচে মনে করুন একটা বড় ভাই আর বোন, দুর্গা আর অপু যাচ্ছে। হ্যাঁ, এখানে অবশ্য দুর্গা বয়সে বড় হয়ে গেল, কিন্তু বিকাশ কিন্তু বড় ভাই। ছাতার নিচে বিকাশ আর বিদ্যা, ভাই আর বোন, দুজনে একসাথে যাচ্ছে। তার মানে জ্ঞানও দরকার, তার থেকেও বেশি দরকার বিকাশ। আর বিকাশের জন্যে, বিকাশ হলে কি হবে? চেতনার উন্মেষ হবে। আর জ্ঞান হলে পারদর্শিতা বাড়বে হয়তো,
আপনার একটু স্কিল বাড়বে, বা আপনি অনেক কিছু জানবেন, বুঝবেন, তারও প্রয়োজন আছে। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে বিকাশ। তার জন্য চাই চেতনার উন্মেষ। এবারে বুঝতে পারলেন জ্ঞান আর চেতনার ভেতরে তফাৎ কি? চেতনা শব্দটা কিন্তু খুব গভীর। এটা এসেছে চৈতন্য থেকে। সবসময় আমরা চৈতন্য বলি না, সেটা একটা আধ্যাত্মিক ব্যাপার হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, তোদের চৈতন্য হোক। উনি বলতেন না তোদের খুব বিদ্যাবুদ্ধি হোক। ওনার নিজেরই খুব একটা বিদ্যাবুদ্ধি ছিল না, কিন্তু কত চৈতন্য ছিল, কত গল্প বলে গেছেন। ঠিক তেমনি কবির, পাঞ্জাবের আমাদের বাবা ফরিদ বলুন, বুল্লে শাহ বলুন, কবির বলুন, গুরু নানক বলুন, আমাদের রবীন্দ্রনাথ বলুন, বিবেকানন্দ বলুন, পরমহংস যোগানন্দ বলুন, এদের সমস্ত জীবনটা শুধু চেতনার উন্মেষ দিয়ে হয়েছে। এরা নিজেদের জীবনকে বিকশিত করেছেন। আজ আপনি ভাবুন, আপনার শিশুদের বিকাশের জন্য আপনি কি করছেন? বিদ্যার জন্য তো প্রাণ ঢেলে দিচ্ছেন, পরিশ্রম করে সমস্ত অর্থ বিনিয়োগ করে ওদের বড় বড় স্কুলে পাঠাচ্ছেন। একটু ভেবে দেখেছেন কি আপনি আপনার শ্রেষ্ঠ জিনিস যেটা একটা শিশুকে দিতে পারেন, সেই বিকাশ, তার জন্য কি করছেন? দিয়ে দিন শিশুগুলোকে আমাকে। আমার খুব একটা বিদ্যাবুদ্ধি নেই, কিন্তু তাদের বিকাশ করার উপায়টা আমি আমার দীর্ঘ ৭৩ বছর জীবনে খুব ভালোভাবে শিখে নিয়েছি। কাজেই আমি যখন বিদ্যালয়ে পড়তাম সবার পেছনে বসতাম। আজকে কিন্তু আমি সবার পেছনে নেই, অনেককে নিয়ে সাথে সাথে এগিয়ে গেছি। অনেক সময় আমার বন্ধুরা বলেন, এই গুন্ডাটা, এই বদমাইশটা, এ আজকে এরকম কথাবার্তা বলছে। না না, এটা আমার অহংকার নয়, এটা শুধু আমি খুব সাধারণভাবে আপনাকে বলছি যে আমার মতো অতি সাধারণ লোক যদি এই ধরনের চিন্তাভাবনা আজকে করতে পারে, যেটা আমার পরিবারের লোক বলুন, আমার গুরুজনরা বলুন, কেউ ভাবতে পারেনি, কিন্তু এটা সম্ভব হয়েছে এবং হয়। আমি বলছি না আমি অনেক কিছু জেনে ফেলেছি, জানার কোনো শেষ নেই, কিন্তু আমার জীবনে আনন্দের জায়গাটা, দরজাটা আমি খুলে ফেলেছি। আমার জীবনে পরনির্ভরতাটা কিন্তু উঠে গেছে, ভয় অনেক কমে গেছে। আনন্দের সঙ্গে, স্বস্তির সঙ্গে আমি জীবনে এগোচ্ছি। আর আমার জীবনের এই মূলধনটা আমি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। একটু ভেবে দেখবেন। মঙ্গলবার ভালো কাটুক, আবার দেখা হবে।